কিছুদিন আগেই তিথি এবং অর্পণের বিয়ে হয়। তিথির শ্বশুরবাড়ির পরিবারে ছিল তার শাশুড়ি মা স্বামী এবং একমাত্র ছোট ননদ অনন্যা। বিয়ের পর 2-1 দিন তিথি সেই বাড়িতে তার ননদকে দেখতে পেলেও বিয়ের সমস্ত অনুষ্ঠান মিটে যাওয়ার পর হঠাৎ করে তিথি তার ননদকে বাড়িতে আর দেখতে পায় না। আর যেই ব্যাপারটা তিথিকে খুবই অবাক করে। মা, অনন্যা কোথায় বলুন তো? ওকে আমি কালকে বিকালের পর থেকে একবারও দেখতে পাইনি। অনন্যা কি কোথাও গেছে? ওর ঘরে গিয়েও তো দেখলাম ও ঘরে নেই। ও, তোমাকে তো বলা হয়নি, আসলে অনন্যা ওর মামার বাড়িতে আছে। অনন্যা ওর মামার বাড়িতে থেকেই কলেজে পড়াশোনা করে। তোমাদের বিয়ের আগে ও মামার বাড়িতেই থাকতো, শুধু বিয়ের অনুষ্ঠানের জন্য কয়েকদিন বাড়িতে থাকতে এসেছিল। শাশুড়ি মায়ের কথা শুনে অনন্যার কিছু বলার থাকে না। এভাবে দেখতে দেখতে 2-1 দিন কেটে যায়। কিন্তু এরই মধ্যে একদিন সকালবেলা তিথি যখন জামা কাপড় কেচে ছাদে মেলতে যায়, তখনই সে ছাদের চিলেকোঠার ঘরের মধ্যে থেকে কারোর যেন একটা গলার আওয়াজ শুনতে পায়। তিথির মনে হয় সেই ঘরের মধ্যে যেন কোনো মেয়ে কান্নাকাটি করছে। এতে করে তিথি বড্ড অবাক হয়। সেই চিলেকোঠার ঘরের দরজায় বড় একটা পিতলের তালাও ঝোলানো থাকে, তাই তিথি চাইলেও ঘরের মধ্যে ঢুকতে পারে না। কে ভেতরে? ঘরের মধ্যে কি কেউ আছো? শুনতে পাচ্ছ? কে আছো ভেতরে? তিথি অনেক চিৎকার চেঁচামেচি করলেও আর কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। এমন সময় তিথি দরজার ফাঁকে চোখ রেখে দেখার চেষ্টা করে। তিথি যেটা দেখে সে নিজে চোখে বিশ্বাস করতে পারে না। সেই চিলেকোঠার ঘরের মধ্যে তিথি তার ননদ অনন্যাকে দেখতে পায়। অনন্যা চুপচাপ খাটের উপর বসে নিজে মনে কান্নাকাটি করে। আর যা দেখে তিথির মনে আরো নানান রকমের কৌতূহল এবং প্রশ্ন জেগে ওঠে। আরে, এ তো আমার ননদ অনন্যা। মা বলল অনন্যা নাকি মামার বাড়িতে পড়াশোনা করতে গেছে, কিন্তু অনন্যাকে তো এই ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়েছে। অনন্যা, অনন্যা, শুনতে পাচ্ছ? আমি তোমার বৌদি, প্লিজ আমার সঙ্গে কথা বলো। তোমাকে এই ঘরের মধ্যে কে তালাবন্দি করে রেখেছে? অনন্যা খুব ভালো মতোই দরজার ওপার থেকে তার নতুন বৌদির সমস্ত কথাই শুনতে পায়, কিন্তু সে কোনো কথার উত্তর দেওয়ার মতো সাহস পায় না। কেসটা আমার বড্ড জটিল বলে মনে হচ্ছে। যে কদিন অনন্যা বাড়িতে ছিল ওর সাথে আমার সেভাবে কোনো কথাই হয়নি। মেয়েটা সবসময় বড্ড যেন চুপচাপ থাকতো। কিছু তো একটা ব্যাপার আছে, যেটা এই বাড়িতে লুকিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। দয়া করে একবার ঘরের জানালাটা খোলো, তোমার সাথে কিছু কথা আছে। তিথি বারে বারে চিৎকার চেঁচেমেচি করলে অনন্যা ঘরের জানালাটা খুলে উকি মেরে তাকায়। বৌদি, তুমি এখানে কেন এসেছো? তুমি বারে বারে আমাকে এভাবে ডাকাডাকি করো না। মা আমাকে এখানে বন্দি করে রেখেছে। তুমি দয়া করে এখান থেকে চলে যাও। মা যদি জানতে পারে তাহলে কিন্তু খুব অশান্তি করবে। তুমি প্লিজ আমাকে বিরক্ত করো না বৌদি। ঠিক এমন সময় সুমিত্রা দেবী সিঁড়ির কাছে দাঁড়িয়ে তিথিকে চিৎকার করে ডাকতে শুরু করে। কি হলো বৌমা? জামা কাপড় মেলতে কি এতক্ষণ সময় লাগে? তাড়াতাড়ি নিচে নেমে এসো। সুমিত্রা দেবীর গলার আওয়াজ পেয়ে তিথি খুব ভয় পেয়ে যায়, কিন্তু তিথির চেয়েও বেশি ভয় পায় অনন্যা। অনন্যা তার মায়ের গলার আওয়াজ পেয়ে ভয়ে কাঁদতে শুরু করে, আর তখনই সে ঘরের জানালা বন্ধ করে দেয়। এতে করে তিথি চাইলেও আর অনন্যার সঙ্গে কোনো কথা বলতে পারে না। সে চুপচাপ নিচে নেমে যায়, কিন্তু তিথির খুব ইচ্ছা হয় তার শাশুড়ি মাকে নানান রকম প্রশ্ন করতে। কি করছিলে তুমি ছাদে এতক্ষণ? তোমাকে বললাম ছাদে যেতে হবে না, আমাকে দাও, আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে আসছি, কিন্তু তুমি আমার কথা শুনলে না। আজকের পর থেকে তোমার আর ছাদে যাওয়ার দরকার নেই। আমি বাড়ির উঠানে দড়ি বেঁধে দেব, তুমি উঠানেই জামা কাপড় মেলবে, কিংবা আমাকে দেবে, আমি ছাদে জামা কাপড় মেলে দিয়ে আসবো। কেন মা, ছাদে কি আপনি কোনো রহস্য লুকিয়ে রেখেছেন নাকি? ক্ষমা করবেন, আসলে আমি একটু মজা করছিলাম। আচ্ছা মা, ছাদের উপরে দেখলাম একটা বড় চিলেকোঠার ঘর আছে। ওই ঘরে একটা বড় তালাও লাগানো আছে। ওই ঘরে কি আছে আমি কি জানতে পারি? এমন কথা শুনে সুমিত্রা দেবী একটু ভয় পেয়ে যায়। কি আছে আবার? ওই ঘরে আমাদের সমস্ত অপ্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখা আছে, স্টোর রুম বলতে পারো আর কি। কিন্তু তুমি 2 দিন হলো না এই বাড়িতে আসতে না আসতেই বাড়ির কোথায় কি আছে চারিদিকে নজর দিতে শুরু করে দিয়েছো। ভুলে যেও না এই বাড়ির কর্ত্রী কিন্তু আমি, তাই অপ্রয়োজনীয় জিনিস নিয়ে তোমার মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই।
এভাবে সুমিত্রা দেবী একেবারে নির্দ্বিধায় বৌমাকে মিথ্যা কথা বলে। এতে করে তিথির মনের সন্দেহ আরো বেশি গাঢ় হয়ে ওঠে। তিথি সবসময় ছাদে গিয়ে তার ননদের সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু সুমিত্রা দেবী সবসময় তিথির উপর কড়া নজর রাখে। একদিন, বৌমা, আমি একটা দরকারে বাইরে যাচ্ছি, কিছুক্ষণ পরেই চলে আসবো, তুমি বাড়ির খেয়াল রাখবে। শাশুড়ি মায়ের কথা শুনে তিথি খুবই খুশি হয়। সুমিত্রা দেবী বাড়ি থেকে বেরিয়ে যাওয়া মাত্রই তিথি সোজা তার শাশুড়ি মায়ের ঘরে চলে যায় এবং চিলেকোঠার ঘরের তালার চাবি খুঁজতে শুরু করে। কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরও তিথি কিছুতেই সেই চাবি খুঁজে পায় না, কারণ সুমিত্রা দেবী যেখানেই যায় সঙ্গে করে সেই চাবি নিয়ে যায়। সে এক মুহূর্তের জন্য কখনোই সেই চাবি হাতছাড়া করে না। এমনকি বাথরুমে যাওয়ার সময়ও সে শাড়ির আঁচলে চাবি বেঁধে নিয়ে যায়। এই ঘটনাগুলো তিথিকে আরো বেশি ভাবুক করে তোলে। কেসটা যতটা সহজ ভেবেছিলাম ততটা সহজ নয়। আমার মনে হয় নিশ্চয়ই অনন্যার সঙ্গে কারোর কোনো প্রেমের সম্পর্ক ছিল। আর আমার শাশুড়ি মা যেহেতু অনেক রাগী, তাই অনন্যার প্রেমের সম্পর্ক জানার পর ওকে এভাবে শাস্তি দিচ্ছে। এরকমই কিছু একটা হবে, তা না হলে বাড়ির মেয়েকে কেউ এরকম ভাবে বন্দি করে রাখবে কেন? যতক্ষণ না আসল কারণটা আমি জানতে পারছি, আমি তো কিছু করতেই পারছি না। দেখতে দেখতে এভাবেই দু একদিন কেটে যায়। তিথি মাঝে মধ্যেই লক্ষ্য করে খাওয়া দাওয়া করার পর সুমিত্রা দেবী লুকিয়ে লুকিয়ে একটা প্লেটে করে খাবার নিয়ে ছাদের উপরে উঠে যায়। সুমিত্রা দেবী সেই খাবারের প্লেট দরজার নিচ দিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে দেয়, আর অনন্যা ঘরের মধ্যে বসে সেই খাবার খায়। এমনই একদিন মাঝরাতে হঠাৎ করে তিথির ঘুম ভেঙে যায়। অর্পণ তখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকে। হঠাৎ করে বাইরে কেমন একটা যেন ফিসফাস আওয়াজ পাওয়া যায়। তিথি পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে সোজা ছাদে চলে যায়। ছাদে গিয়ে সে বন্ধ চিলেকোঠার ঘরের সামনে তার শাশুড়ি মাকে দাঁড়িয়ে থাকতে দেখে। সুমিত্রা দেবী দরজার নিচের ফাঁক দিয়ে একটা খাবারের থালা ভেতরের দিকে ঠেলে দেয়। দরজার ওপাশ থেকে অনন্যা বলে, মা, আর কতদিন? আমি আর পারছি না মা, আমাকে একটু আলো দাও, আমাকে একটু বাতাস দাও। আর মাত্র কয়েকটা দিন অনু, তারপর সব ঠিক হয়ে যাবে। তোকে যে আমি কতটা ভালোবাসি তা তুই এখন বুঝবি না, একটু ধৈর্য ধর মা। সুমিত্রা দেবী তার কথা শেষ করে তখনই নিচে নামতে শুরু করে, আর যা দেখে তিথি অন্ধকারের মধ্যে দৌড়ে নিজের ঘরে পালিয়ে যায়। পরের দিন পাড়ার দু একজন প্রতিবেশী সুমিত্রা দেবীর সঙ্গে দেখা করতে আসে। হ্যাঁ গো সুমিত্রা, বলি অনন্যার বিয়ের কি হলো? মেয়ে তো মামার বাড়িতে গেছে বলে কাটিয়ে দিচ্ছ, তা মেয়ে কি সত্যিই মামার বাড়িতে গেছে নাকি ঘরেই? মোক্ষদা, নিজের চরকায় তেল দাও গিয়ে। আমার মেয়ে কোথায় আছে না আছে তা নিয়ে তোমাদের এত মাথা ব্যথা কেন? এমন সময় তিথি আর নিজেকে কিছুতেই ধরে রাখতে পারি না। সে সবার সামনে এসে দাঁড়ায়। তার পেছনেই অর্পণ সবেমাত্র অফিস থেকে বাড়িতে ফিরে আসে। এমন সময় তিথি সুমিত্রা দেবীর সামনে দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে বলে, মা, আর কতদিন এই মিথ্যে নাটক করবেন? পাড়ার লোকের সামনে আর কতদিন নিজের মেয়েকে লুকিয়ে রাখবেন? বৌমা, মুখ সামলে কথা বলো, কি বলতে চাইছো তুমি? তিথি, তুমি আবারও শুরু করলে? শান্ত হও। না অর্পণ, আজকে আমি শান্ত হব না। আজ আমার বন্দি ননদকে আমি আমার জল্লাদ শাশুড়ি মায়ের হাত থেকে মুক্ত করবই। আজ এই পাড়ার লোকের সামনে তোমাদের বাড়ির আসল রূপ প্রকাশ পাবে। এই বলে তিথি জোর করে তার শাশুড়ি মায়ের আঁচল থেকে চাবিটা কেড়ে নেয় আর দৌড়ে গিয়ে সেই বন্ধ ঘরের তালা খুলে ফেলে। পিছু পিছু অর্পণ, সুমিত্রা দেবী এবং প্রতিবেশীরাও সেই ঘরের মধ্যে ঢুকে পড়ে। ঘরের আলো জ্বালাতেই সবাই অনন্যাকে খাটের উপর বসে কাঁদতে দেখে। ও মা, অনু, তুই এখানে? সুমিত্রা, তুমি এত বড় ডাইনি, নিজের মেয়েকে তুমি এতদিন ধরে ঘরে বন্দি করে রেখেছ? বলুন মা, এবার সবার সামনে জবাব দিন, কেন একটা মেয়েকে এভাবে পশু পাখির মতো খাঁচায় বন্দি করে রেখেছেন? আপনার এই তথাকথিত বংশের মর্যাদার জন্য? তিথির কথা শুনে সুমিত্রা দেবীর চোখ দিয়ে অঝরে জল পড়তে থাকে। বংশের মর্যাদা নয় বৌমা, আমি আমার মেয়েকে বাঁচানোর জন্য ওকে এই ঘরে লুকিয়ে রেখেছিলাম, ওর নিজের হাত থেকে আর ওই পিশাচটার হাত থেকে বাঁচানোর জন্য। মা, কার কথা বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি তো আমাকে বলেছিলে অনন্যা কলেজে পড়ার সময় একটা ছেলের সঙ্গে পালানোর চেষ্টা করেছিল, সেই জন্য তুমি ওকে বাড়িতে বন্দি করে রেখেছো। না রে অর্পণ, তোকে আমি এতদিন মিথ্যা কথা বলেছিলাম। আসলে অর্পণ, তুই তো জানিস তোদের বাবা মারা যাওয়ার আগে
আমাদের দেনার দায়ে ডুবিয়ে দিয়ে গিয়েছিল। সেই সময় খড়দহের এক মস্ত বড় প্রমোটার আর গুন্ডা ভৈরবশীল আমাদের সমস্ত দেনা শোধ করে দিয়েছিল, কিন্তু তার বদলে সে একটা শর্ত রেখেছিল। আসলে সেই ভৈরবশীলের শর্ত ছিল অনন্যা 18 বছর পার হলেই ভৈরব তাকে বিয়ে করবে এবং তাকে 4 নম্বর বউ বানাবে। অনন্যার বয়স যখন 17 তখনই ভৈরব তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। অনন্যা ভয়ে ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করতে যায়, কিন্তু কোনো মতে সেবার অনন্যা বেঁচে যায়। তবে তার মনের উপর এমন আঘাত লাগে যে অনন্যা মানসিকভাবে একেবারে ভেঙে পড়ে। ভৈরব গুন্ডা এখনো পর্যন্ত অনন্যাকে খুঁজে বেড়ায়। তার লোক প্রত্যেক দিনই সেই গ্রামের চারপাশে ঘোরে। যদি অনন্যাকে বাইরে বার করা হয় তবে ভৈরব তাকে তুলে নিয়ে চলে যাবে, আর অনন্যা যদি ভৈরবকে দেখে তাহলে সে আবার নিজের ক্ষতি করার চেষ্টা করবে, আত্মহত্যা করার চেষ্টাও করতে পারে। তার উপর ভৈরব হুমকি দেয় পুলিশ কিংবা বাড়ির ছেলেদের বা পাড়া প্রতিবেশীকে জানালে সে তাদেরকেও খুন করে ফেলবে। সেই ভয়ে এতদিন পর্যন্ত সুমিত্রা দেবী কাউকেই কিছু জানায় না। সে তার আদুরে মেয়েকে বন্দি করে রাখে। হ্যাঁ বৌদি, মা আমাকে কোনো শাস্তি দেয়নি। আমি যখনই ভৈরবের নাম শুনতাম নিজের হাত কাটতে যেতাম। মা আমাকে বাঁচানোর জন্য, ভৈরবের লোকেদের চোখ ফাঁকি দেওয়ার জন্য এই ঘরে আমাকে আটকে রেখেছিল। পাড়ার লোকজনকে তাই মা বলেছিল আমি মামার বাড়িতে গেছি, যাতে ভৈরব ভাবে আমি গ্রামে নেই। সমস্ত ঘটনা শুনে অর্ণব নিজের মাথায় হাত দিয়ে বসে পড়ে। তিথিও পুরো বিষয়টা শুনে স্তব্ধ হয়ে যায়। আমাকে ক্ষমা করে দিন মা, আমি আপনাকে কতটা ভুল বুঝেছি। অনন্যা, তোমার আর কোনো ভয় নেই। তোমার বৌদি যতক্ষণ আছে, ভৈরব তো দূরের কথা, ওর ছায়াও তোমার গায়ে লাগতে পারবে না। অর্পণ, তুমি কালই পুলিশ সুপারের কাছে যাবে। আমি আমার বাবার চেনা এক বড় উকিলকে ফোন করছি। ভৈরবের ওই পুরানো কেস আর হুমকির ভিত্তিতে আমরা ওর নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বার করব। পরের কয়েক সপ্তাহের মধ্যেই তিথি এবং অর্পণের তৎপরতায় এবং পাড়া প্রতিবেশীর সমর্থনে ভৈরবশীলের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ ভৈরবকে অন্য একটি মামলায় গ্রেপ্তার করে, যার ফলে অনন্যার ওপর থেকে চিরকালের মতো বিপদের ছায়া কেটে যায়। বন্দি অনন্যা এখন ডানা মেলে আকাশে উড়তে শুরু করে। কমলেশ তার বউ মোহিনীর সঙ্গে বোলপুর গ্রামে বাস করত। কমলেশ কুলফি তৈরি করে বোলপুর স্কুলের সামনে এবং তাদের এলাকার লোকাল বাজারে ও রাস্তাঘাটে কুলফি বিক্রি করত। তার তৈরি কুলফি অনেক সুস্বাদু হওয়ায় স্কুলে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রাও তার কুলফি খেতে খুব পছন্দ করত। শুধু তাই নয়, কমলেশের বাড়ির পেছনে তার 2 কাঠা জমি ছিল। সেই জমিতে সে এবং তার বউ মোহিনী দুজন মিলে তরমুজ চাষ করত। একদিন কমলেশ রাস্তায় দাঁড়িয়ে কুলফি বিক্রি করছিল। কুলফি কুলফি কুলফি, কাজু কিশমিশ পেস্তা কেশর দিয়ে তৈরি মজাদার কুলফি। আসুন আসুন, কুলফি খেয়ে যান, দারুণ স্বাদের কুলফি। কাকু, আমাকে একটা কুলফি দাও তো, এই নাও পয়সা। এই নাও মামুনি তোমার কুলফি, কিন্তু কুলফির দাম তো 10 টাকা, এখানে তো 6 টাকা আছে। আমার মা আমাকে আর পয়সা দেয়নি তো। ঠিক আছে মামুনি, কোনো ব্যাপার নয়, তুমি খাও। কমলেশ বাচ্চা মেয়েটির সঙ্গে কথা বলছিল। তখনই একটা বড় গাড়ি বাচ্চাটির দিকে ধেয়ে আসছিল। কমলেশ তাড়াতাড়ি করে বাচ্চা মেয়েটির হাত ধরে টেনে তাকে সাইডে করে দেয়। বাচ্চা মেয়েটির কিছু না হলেও কমলেশের কুলফির ঠেলাগাড়ি উল্টে পড়ে যায় এবং কমলেশের মাথায় প্রচন্ড জোরে চোট লাগে। কমলেশও গুরুতরভাবে আহত হয়। কমলেশ গাড়িটির পেছন পেছন দৌড়াতে থাকে, কিন্তু গাড়িটি দ্রুত গতিতে সেখান থেকে চলে যায়। কমলেশ মন খারাপ করে বাড়ি ফিরে এসে তার বউকে সব কথা বলে। তুমি মন খারাপ করো না, বাচ্চাটার জীবন তুমি বাঁচিয়েছো, একটা ভালো কাজ করেছো। হ্যাঁ, আমাদের অনেক ক্ষতি হয়েছে ঠিকই, কিন্তু তুমি দেখো উপরওয়ালা আবার সব ঠিক করে দেবে। কিভাবে ঠিক করবে বলো? আজকে তো বিক্রিই হলো না কুলফি, সব কুলফি নষ্ট হয়ে গেল। এত টাকা দিয়ে কাজু কিশমিশ পেস্তা কেশর কিনে কুলফি তৈরি করলাম, সব কুলফি পড়ে গিয়ে নষ্ট হয়ে গেল। আর আমাদের তো পুঁজি বলতে কিছুই নেই, ঠেলা গাড়িটাও তো ভেঙে গেল। আহ, তুমি চিন্তা করছো কেন? এবারে আমাদের জমি কয়েকদিনের মধ্যেই তো তরমুজগুলো তুলে নেব আমরা। শহরে তরমুজ বিক্রি করে তুমি আবার কুলফি বিক্রি করা শুরু করবে।
হ্যাঁ, এবার ওই তরমুজগুলো ছাড়া কোনোই সম্বল নেই গো। মোহিনী অনেক বোঝানোর পরও কমলেশের চিন্তা তখনও দূর হয়নি। সে মনে মনে খুব চিন্তা করতে থাকে। অতিরিক্ত পরিমাণে মানসিক চাপ নেওয়ার ফলে সে অসুস্থ হয়ে পড়ে এবং বিছানা থেকে উঠতে পারে না। ডাক্তার কমলেশকে চিন্তা করতে বারণ করে এবং 1 মাস তাকে বেড রেস্ট নিতে বলে। তুমি একদম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি লোক লাগিয়ে তরমুজগুলো জমি থেকে তুলে নিয়েছি। একটা গাড়ি ভাড়া করেছি। আজকে আমি শহরে গিয়ে তরমুজগুলো বিক্রি করে দিয়ে আসবো। তুমি শুয়ে থাকো কেমন? তুমি পারবে না মোহিনী, তুমি ঠিক করে দাম দর করতেও পারবে না। ওরা তোমাকে ঠকিয়ে কম টাকা দেবে, বুঝেছো? আরে না গো, তুমি কি তোমার বউকে বোকা মনে করেছো? পাগল লোক, তুমি আরাম করো, আমি আসছি কেমন? এই বলে মোহিনী তরমুজ বিক্রি করতে শহরে চলে যায়। রাস্তায় তাদের গাড়ি খারাপ হয়ে যায় এবং মোহিনী গাড়ি থেকে নেমে দাঁড়ায়। গাড়িটাও খারাপ হয়ে গেল। সময় খুব খারাপ যাচ্ছে। এত গরম পড়েছে কি বলবো। যাই, ওই দোকানটায় একটু জল পাওয়া যায় কি দেখি তো। এখানে তো ফলের জুস বিক্রি হচ্ছে। এই যে দাদা, 1 গ্লাস জুস দিন তো। কমলা লেবু আছে, আনারস আছে, ডালিম আছে, তরমুজ আছে, কোনটা দেব? আচ্ছা আচ্ছা, তরমুজের জুস দিন তো দেখি কেমন খেতে লাগে। আগে আমি কোনোদিনই এমন জুস খাইনি, আজকে খেয়েই দেখি কেমন লাগে। দোকানদারটি তরমুজ কেটে নিয়ে তরমুজের মাত্র 2-3টে টুকরো মিক্সার গ্রাইন্ডারে দেয় এবং তাতে কয়েকটি বরফের কিউব এবং চিনি মিশিয়ে দেয়। লোকটি কিছুক্ষণের মধ্যেই জুস তৈরি করে মোহিনীকে খেতে দেয়। বাহ, তরমুজের জুসটা খুব দারুণ খেতে হয়েছে। আমাকে আর 1 গ্লাস দিন তো দাদা, মনে হচ্ছে আইসক্রিম খাচ্ছি। মোহিনী আরো 1 গ্লাস তরমুজের জুস খাওয়ার পর বলে, দাদা কত টাকা হলো? আপনার 60 টাকা হয়েছে। কি, 60 টাকা? তার মানে 1 গ্লাসের দাম 30 টাকা? কি সর্বনাশ! একটা আস্ত তরমুজ বিক্রি করলেও তো 50 টাকা দিতে চায় না, আর কয়েক টুকরো তরমুজের জুস এত টাকা দাম? আচ্ছা, এই নিন। তরমুজের জুস খাওয়ার পর মোহিনীর মাথায় একটা খুব ভালো বুদ্ধি আসে। সেই তরমুজগুলো পাইকারি দামে বিক্রি না করে সেগুলো সব বাড়িতে ফিরিয়ে নিয়ে চলে আসে। কি হলো মোহিনী, তরমুজ কি কেউ কেনেনি? আমি আগেই বলেছিলাম তুমি এসব পারবে না। আমি তো বললাম আমি যাই, তুমি শুনলে না আমার কথা। কুলফির ব্যবসা তো শেষ, এদিকে তরমুজও বিক্রি হলো না। না গো, তুমি ভুল ভাবছো। আমি ইচ্ছে করে তরমুজগুলো বিক্রি করিনি। আমি এই তরমুজগুলো দিয়ে কুলফি তৈরি করব। কাজু, কেশর, কিশমিশ, পেস্তা কোনো কিছুই লাগবে না। একদম ফ্রেশ তরমুজের কুলফি। তরমুজের কুলফি? সে আবার হয় নাকি? এ তো আমি প্রথম শুনছি। কেউ যদি পছন্দ না করে, শুধু শুধু তুমি তরমুজগুলো নষ্ট করো না। আমি কালকে গিয়ে তরমুজগুলো বিক্রি করে আবার কুলফি তৈরি করবো আগের মতো, বুঝেছো? আগে থেকে তুমি কেন এসব ভাবছো? তরমুজ কুলফি একদম নতুন জিনিস, আর তাই জন্যই তো আমি তৈরি করব বলছি। যদি লোকের ভালো লেগে যায়, তুমি এসব ভেবো না। চলো, খাবার খেয়ে ঘুমাবে চলো। মোহিনী সারা রাত জেগে তরমুজ দিয়ে কুলফি বানিয়ে ফেলে। পরের দিন সে একটা ঠেলা গাড়ি ভাড়া করে নিয়ে আসে এবং তরমুজ কুলফি নিয়ে বেরিয়ে পড়ে। তরমুজ কুলফি, তরমুজ কুলফি, একেবারে ফ্রেশ তরমুজ দিয়ে তৈরি সুস্বাদু কুলফি। স্বাস্থ্যকর ফল, স্বাস্থ্যকর কুলফি। আসুন আসুন, সকলে আসুন। 3টে কুলফির সঙ্গে একটা কুলফি একেবারে ফ্রি। তরমুজ কুলফির নাম শুনে সকলেই অবাক হয় এবং তরমুজ কুলফি খেতে কেমন হবে এই কৌতূহল নিয়েই সবাই এক এক করে তরমুজ কুলফি খেতে শুরু করে। সকলের তরমুজ কুলফি এত ভালো লাগে যে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই মোহিনীর সমস্ত কুলফি বিক্রি হয়ে যায়। মোহিনী খুশি মনে বাড়ি ফিরে আসে। এত তাড়াতাড়ি চলে এলে তুমি? তরমুজ কুলফি বিক্রি হয়নি তাই তো? আমি জানতাম এমনই কিছুই হবে। তরমুজগুলো বিক্রি করলে হয়তো কম করে 2 টাকা আসতো। উফ, তুমি এত দুশ্চিন্তা কেন করো? দুশ্চিন্তা করে করে নিজের শরীরটা আরো খারাপ করছো। তরমুজ কুলফি সকলে অনেক পছন্দ করেছে, আর আজকে আমি 2000 টাকার কুলফি বিক্রি করেছি। আমাদের জমির 100টা তরমুজ বিক্রি করে আমরা মাত্র 2000 টাকা পাই, আর আজকে আমি মাত্র 30টা তরমুজ দিয়ে কুলফি তৈরি করে 2000 টাকা উপার্জন করেছি। কি তুমি সত্যি বলছো মোহিনী? আমার তো বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ, আমি ঠিকই বলছি। কালকে আমি আরো বেশি করে কুলফি বানিয়ে নিয়ে যাব। মোহিনী এভাবেই প্রত্যেক দিন তরমুজ কুলফি বিক্রি করতে শুরু করে। একদিন
মোহিনীর ঠেলাগাড়ির সামনে অতিরিক্ত লোকজনের ভিড় দেখে তাদের গ্রামের মদন নামে একটি দুষ্টু লোক তেলেবেগুনে চলে ওঠে। কারণ মদনও কমলেশের মতোই কুলফি বিক্রি করত, কিন্তু তার কুলফি সুস্বাদু না হওয়ায় এবং দাম বেশি হওয়ায় কেউ তার কাছ থেকে কুলফি না কিনে কমলেশের কাছ থেকেই কুলফি কিনত। তাই জন্যই কমলেশের উপর মদনের অনেক রাগ ও হিংসা ছিল। এসব আমি কি দেখছি? কি করতে গেলাম আর কি হয়ে গেল? ভেবেছিলাম কমলেশের ঠেলাগাড়ি ভেঙে দিলে ওর কুলফি ব্যবসা শেষ হয়ে যাবে। কদিনও কুলফি বিক্রি করতে পারেনি বলে আমার ব্যবসা ভালো চলছিল। এর বউ আবার নতুন করে তরমুজ কুলফি বিক্রি করা শুরু করেছে। এ তো বড্ড জ্বালাই পড়েছি দেখছি আমি। মদন মোহিনীর তরমুজ কুলফির ব্যবসা বন্ধ করার জন্য আবার ফোন দিয়ে আটতে শুরু করে। সে একটি লোককে কিছু টাকা দিয়ে মোহিনীর কাছে পাঠায়। লোকটি মদনের শেখানো কথাগুলো এসে বলতে শুরু করে। আসলে আমার মেয়ের বিয়ে আছে, 1000 জন লোকের আয়োজন করেছি। মেনুতে কুলফিও রাখবো বলে ঠিক করেছি। শুনেছি আপনাদের তরমুজ কুলফি খেতে খুব ভালো, তাই ভাবলাম মেয়ের বিয়েতে সকলকে তরমুজ কুলফিই খাওয়াবো। তা আপনারা 2 দিনের মধ্যে 2000টা কুলফি রেডি করতে পারবেন তো? এটা শুনে মোহিনী খুব খুশি হয়। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, এই তো খুব ভালো সুযোগ। আপনি চিন্তা করবেন না, 2 দিন পর এসে কুলফিগুলো নিয়ে যাবেন, আর পার পিস 15 টাকা করে পড়বে। রামচরণ কুলফির অর্ডার দিয়ে সেখান থেকে চলে যায়। মোহিনী 2000টা কুলফি রেডি করে রাখে, কিন্তু সেই লোকটা আর কুলফি নিতে আসে না। মোহিনী তাকে অনেকবার ফোন করার চেষ্টা করে, কিন্তু তার ফোন নাম্বারে কল লাগছিল না। এবার কি হবে? লোকটি এভাবে ফাঁসাবে আমি ভাবতে পারিনি। আমি এত কুলফি রাখবো কিভাবে? আমাদের বরফের ট্যাঙ্কটা তো অনেক ছোট, বাড়িতে ফ্রিজ নেই। এখন আমি এত কুলফি নিয়ে কি করব? এত কুলফি একদিনে বিক্রিও তো হবে না। মোহিনীকে চিন্তায় দেখে মদন খুব খুশি হচ্ছিল। ঠিক হয়েছে, তরমুজ কুলফি বিক্রি করবে। বোঝো এবার কেমন লাগে? আমার ব্যবসা নষ্ট করেছিস যেমন, আমি তোদেরকেও ব্যবসা করতে দেব না। মোহিনী কমলেশকে এসব কিছুই জানায় না, কমলেশ বেকার বেকার চিন্তা করবে বলে। অনেক ভাবনা চিন্তা করার পর মোহিনী কুলফি বিক্রি করতে যাবে বলে ঠিক করে। ঠিক তখনই সেখানে একটি ভদ্র মহিলা আসে। আসলে শহরে আমার অনেকগুলোই আইসক্রিম পার্লার আছে। আমি আপনাদের তরমুজ কুলফির নাম শুনেছি। আজকে আমার একটা নতুন আইসক্রিম পার্লারের ওপেনিং আছে। আপনি কি আমাকে তরমুজ কুলফি সাপ্লাই করতে পারবেন? আজকে করতে পারলে খুব ভালো হয়। আপনি একদম সঠিক সময়ে এসেছেন। এই মুহূর্তে আমার কাছে 2000টা কুলফি আছে, আপনি নিয়ে যেতে পারেন। ওফ, থ্যাংক গড, আমি খুব চিন্তায় ছিলাম। কত করে পিস বিক্রি করেন আপনি? 15 টাকা ম্যাডাম। কি, মাত্র 15 টাকা? এত কম? আমার আইসক্রিম পার্লারে 15 টাকার কোনো আইসক্রিম নেই। সব আইসক্রিম 50 টাকার উপরে। এত টেস্টি তরমুজ কুলফি 60-70 করে বিক্রি করব। আমি আপনাকে 50 টাকা করে দেব, কিন্তু আমাকে রোজ সাপ্লাই করতে হবে। মহিলাটি সমস্ত তরমুজ কুলফি নিয়ে সেখান থেকে চলে যায়। মোহিনী প্রত্যেক দিন তরমুজ কুলফি সাপ্লাই করতে থাকে। কিছুদিনের মধ্যে সে তার একটি কুলফির দোকান খুলে ফেলে। কমলেশকে ভালো ডাক্তার দেখিয়ে তাকে সুস্থ করে তোলে। এভাবেই মোহিনী তরমুজ কুলফি তৈরির আইডিয়া তাদের জীবন পাল্টে দেয়। অপরদিকে মদন মনে মনে আফসোস করতে থাকে, কারণ সে উপলব্ধি করে তাদের ক্ষতি করতে গিয়ে সে ক্ষতি তো কিছু করতেই পারেনি, বরং সে তাদের অনেক বড় উপকার করে ফেলেছে।